চোর না, এখন আমি বলবো খোকা, অনেক বোকামি করেছো ভাই। মাথাটা ঠান্ডা করো। এখন রাস্তা গেলে তুমি খাবে গণধোলাই। আমার মনে হয় একটা ফ্যান বোধহয় দেবে, চৌকি থাকবে, ঘরের মধ্যে একটা ল্যাট্রিন থাকবে, আর ওই রুটি কম্বল আর একটা আন্ডারওয়্যার পরার মতো এসে গেছে সিডি। দরজায় এলো বলে আর একটা চোখ নিয়ে অত বড় গেছে। আর এখন না সান ফ্রান্সিসকো, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুরের চিকিৎসাটাও পাবে না, ডলারে পয়সা দিতে হবে। কে দেবে? অ্যাসেম্বলিতে গিয়ে কি বেইজ্জতি তুমি ভাবো, যে কে কার সই করেছে জানি না। ঘরে ৪ জন লোক, ৪ টে সই জমা পড়েছে। তুমি আমার মুখের দিকে তাকাচ্ছ, আমি তোমার মুখের দিকে তাকাচ্ছি, তুমি ওর দিকে তাকাচ্ছ। কেউ সই করেছে, কেউ বলছে জানি না। অদ্ভুত একটা রিডিকুলাস, মানে কোনো ভদ্র সমাজে এই প্লেটটা রাখাই যায় না। কল্যাণ মাতাল বলে সব ডাকে। হ্যাঁ, সকাল সন্ধেবেলা সূর্য ডোবার আগেই নাকি তিনি জলের তলায় চলে যান। মানে জল মানে ওই জল আর কি, ওই জল, ভালো জল, স্পেশাল জল। হ্যাঁ, ও দেখেই বোঝা যায় খুব একটা ভালো জলও খায় না, তারপরে সফিস্টিকেশন আসতো না, অ্যালকোহলিজমের একটা সফিস্টিকেশন আসতো, তো সফিস্টিকেশনও নেই। কাকে আবার যেন বোতল ছুঁড়ে মারতে গিয়ে নিজের আঙুল কেটে গেছিলো, হাত ফালা হয়ে গেছিলো। এখানে ভুল বকছে, ওখানে ভুল বকছে, ভুল বকাটাই ওর ওই ভালো। তো এই কটা যদি ২-৩ জন অন্তত না থাকে, তাহলে তো মমতা বেগম পাগলা হয়ে ঘুরে বেড়াবে ঘরের মধ্যে। শান্তনু সেনের এই হঠাৎ করে মুখ খোলা এবং পাল্টি খাওয়া, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? ওই মমতাজ বানুর মতো একটা মহিলা সুর, একটা লেডি হিটলার, এবং সবচেয়ে আমার আমার জ্ঞানে এবং পৃথিবীর জ্ঞানে সবচেয়ে নিচু স্তরের একটা মহিলা। সারা পৃথিবীতে অত নিচু মহিলা কেউ জন্মাননি। আমি এটা গ্যারান্টি দিয়ে প্রায় বলতে পারি, আমার অন্তত জানা নেই যে এর চেয়ে বেশি অত্যাচার কেউ কারোর ওপর করেছে কিনা। সারা পৃথিবীতে কোথাও বাম নেই। একটা বিলুপ্ত প্রজাতি, একটা বিলুপ্ত প্রজাতি কীভাবে এখানে এত সরব হয় মাঝে মাঝেই জানি না। তবে হ্যাঁ, আমার মনে হয় ওদের বাড়ির লোকেরা, ওদের বন্ধুবান্ধবরা হাসাহাসি করে। বাম একটা ব্যর্থতার নাম, বাম একটা কপটতার নাম, বাম একটা শয়তানের চরম মুখোশের নাম হচ্ছে বাম, তাই না? ওই কালো মাকড়সাকে একটা বললো, কার্ল মার্কসকে কালো মাকড়সা, এটা মাথায় আসেনি? গুড গুড ওয়ান। এটা খুবই সিরিয়াসলি নেওয়া হয় এবং সেটা স্ক্রুটিনি করা হয়, করে নিয়ে আমার বিরুদ্ধে কখনো উনি যেটা বলার চেষ্টা করছিলেন যে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, আপনি দুর্নীতিগ্রস্ত ডাক্তার, ওর যা মনে হয় আর কি। ওখানে দুর্নীতি ফুর্নীতি করে একদিনও টেকা যায় না। আমার বিরুদ্ধে কখনো কোনো বডি কোনো ব্যবস্থা নেয়নি। আমার বিরুদ্ধে কখনো কোনো পেশেন্টের কমপ্লেন আসেনি, কোনো পেশেন্ট কমপ্লেন আসেনি। আমি অ্যাকচুয়ালি গাদা গাদা থ্যাংক ইউ কার্ড আনতে পারিনি, এবার ইংল্যান্ডে গিয়ে অ্যাকচুয়ালি ওগুলো নিয়ে আসবো। চোর না, এখন আমি বলবো খোকা, অনেক বোকামি করেছো ভাই। মাথাটা ঠান্ডা করো। এখন রাস্তা গেলে তুমি খাবে গণধোলাই। এত বোকামি করেছো ভাই, খাবে গণধোলাই, এবং গণধোলাইটা কিন্তু সিরিয়াস হয়ে যেতে পারে, চোট আঘাত হয়ে যেতে পারে। একবার তো চোখে কে একটা ঘুষি মেরে দিয়েছিল, একটা চোখ ১২টা বাজিয়ে। সেটা খুব একটা, মানে আমি সাপোর্ট করছি না ঘটনাটা, কিন্তু ভাই ও মার খাবে। ওর মানে ওর কেউ বোঝানোর কেউ বোধহয় নেই। ওর তো যে বোঝানোর, মা, পিসি, দিদি, দাদা, ঠাকুমা যাই আছে সেগুলো সব মানে তারা হেডলেস চিকেন। ওকে বোঝানো দরকার, বাইরে বেরিয়ে ওসব এখন চেষ্টা করো না। যেভাবে আন্ডারওয়্যার পরিয়ে পুলিশ কোমরে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, ওকে পুলিশ নেবে না, ওকে সাধারণ মানুষেরা। কালকে যেভাবে কামদুনি থেকে এসছিলেন মহিলারা, এই টিচার এসছিলেন, তারপরে আরেকটা কোন জায়গায় যেখানে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছিল, ছেলেটি উকিল হয়েছে, এই বিভিন্ন সারা ওয়েস্ট বেঙ্গল ধরে যা হয়েছে, এরা অভিষেকের মতো লোককে হাতে পেরে ভাই বডিটা আর পাওয়া যাবে না, ডিসম্যান্টেলড হয়ে যাবে স্কেলিটনটা। ওর এগুলো করা উচিত না। কাকে বোঝাবে, কি বোঝাবে? যাকে বোঝাতে যাবে সেই না জুতো পেটা করে ছাড়ে। তো ওদের তো হাওয়াই চটি পায়ে দেয়, এখন গালে পড়বে, পিঠে পড়বে, ওটা রেডি আছে। তবে আমার মনে হয় অত দূর যাবে না, ওকে আরও অত কষ্ট করতে হবে না। আমার মনে হয় একটা ফ্যান বোধহয় দেবে, চৌকি থাকবে, ঘরের মধ্যে একটা ল্যাট্রিন থাকবে, আর ওই রুটি কম্বল আর একটা আন্ডারওয়্যার পরার মতো এসে গেছে সিডি। দরজায় এলো বলে, মানে তৃণমূলে তখন ৩ ভাবে আছে। এক প্রকার তৃণমূল জেলে আছে, এক প্রকার তৃণমূল বেলে আছে, আরেক প্রকার বেঁচে আছে এই ডাক এলো বলে। এটা থার্ড, এটা ক্যাটাগরিটা ফার্স্টে চলে যাবে, থাকবে জেলে বা বেলে। এদের এমনি জীবন শেষ হয়ে এসছে, অত কষ্ট আর করতে হবে না, আর রাজনৈতিক ক্যাম্পেন করতে হবে না। করতে গিয়ে আবার বলবে অমিত শাহকে টানিয়ে রাখবো, মোদিকে উড়িয়ে দেবো, একে দেখে নেবো, তাকে দেখে নেবো। এবার তো আর দর্শক ক্ষমা করবে না। আর এখন কি ওই কনভয়, সিকিউরিটি গার্ড, বাড়ির সামনে ৪০টা পুলিশ, আমাদের পাড়ায় যে হাঁটা যেত না, ওগুলো তো এখন নেই।
একদম মহিলারা মেরে ফেলে দেবে। কোনো ছেলে, কোনো মাস্তান, কোনো বলশালী পুরুষেরও দরকার হবে না। যারা মা ঠাকুমারা গিয়ে এমন মার মারবে মরে যাবে। অনেক একাধিক রিল দেখছি। সত্য কিনা জানি না, সত্য মনে হচ্ছে, এআই মনে হচ্ছে না। গ্রামের গঞ্জের গলিতে কাউন্সিলর এই করে চরম ধোলাই দিচ্ছে। কারণ এরা তো ভীষণ অত্যাচার করেছে, টাকা নিয়ে নিয়েছে, চাকরি খেয়ে দিয়েছে, সব রকমভাবে ঠকিয়েছে। এখন দে মারধর। আমরা জিনিসপত্র ভাঙি না বলে, কিন্তু দেহ ভাঙবো না এমন তো কোনো কথা নেই। কোমরটা ভাঙবে, মাথাটা ভাঙবে, হাত ভাঙবে, পা ভাঙবে, ও চরম মার খাবে। আর একটা চোখ নিয়ে অত বড় গেছে। আর এখন না স্যান ফ্রান্সিসকো, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুরের চিকিৎসাটাও পাবে না। ডলারে পয়সা দিতে হবে। কে দেবে? হ্যাঁ, আমি তো হেল্পও করতে পারবো না। কটা পাউন্ড আমি পেনশন পাই, হেল্পও করতে পারবো না। কার কাছে যাবে হাত পাবে? যার কাছে হাত পাততে যাবে তার কাছে জুতো খাবে। বিরোধী দলনেতা হিসাবে শোভনদেব চট্টোপাধ্যায় তিনি এখন বর্তমানে রয়েছেন এবং একটি রেজলিউশন জমা দেওয়ার কথা ছিল ৭০ জন বিধায়কের সই নিয়ে, সেটি জমা দেওয়ার কথা ছিল। কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায় তিনি নিজেই বলছেন যে আমি তো কোনো সই করিনি। মানে সই চুরি করার এই যে চুরির টেন্ডেন্সিটা এখনো কি তারা ছাড়তে পারছেন না? ইস! মানে এখানে হলে, মানে আমি তাই ভাবছি যে আমাদের কি ভয় থাকতো পরীক্ষা দিতে গিয়ে। কি নাম্বারটা বেরিয়ে আসবে? শূন্য-টূন্য পাইনি কখনো, কিন্তু নিচু নম্বর তো অনেকবারই পেয়েছি, পাইনি তা নয়। সেই রেজাল্টটা নিয়ে ভাবতাম এখন কোথায় যাব? বাড়িতে আজকে সন্ধ্যাবেলা ঢুকবো কী করে? বাবা তো আসবেন অফিস থেকে, মা তো খবরটা দেবে, রেজাল্টটা বের করে দেখা, বাবা জিজ্ঞেস করবে কী রেজাল্ট বেরোলো? আমাদের তখন সত্যি আরামদোলাইয়ের ভয় থাকতো। চড়-থাপ্পড়, কিল, গাঁটটা তো খাবোই। তারপরে ভয়ে এবার প্রশ্নটা উঠবে, কেন তুমি এত কম নম্বর পেলে? উত্তরটা খুব সোজা, পড়াশুনো করিনি বলে। কেন তুমি এই অঙ্কের এই দুরবস্থা? অঙ্ক প্র্যাকটিস করিনি বলে। কাজে এই যে চরম হেনস্থাগুলো এদের সবসময় এটা হচ্ছে। আর এরা সবকটা টুকে পাস তো, যেটুকু পাস করেছে। ক্লাস 4টাও দেখবে টুকে দিয়েছিল। 2 দুগুণে 4, পাশেরটা দেখে মেরে টুকে দিয়েছে। চোর মানে বংশগতভাবে চোর এবং জোচ্চোর। এরা সই ফইও দিয়ে দিয়েছে। মানে পার্লামেন্ট, এটা অ্যাসেম্বলি হাউস। অ্যাসেম্বলিতে গিয়ে কি বেইজ্জতি তুমি ভাবো, যে কে কার সই করেছে জানি না। ঘরে 4 জন লোক, 4টে সই জমা পড়েছে। তুমি আমার মুখের দিকে তাকাচ্ছ, আমি তোমার মুখের দিকে তাকাচ্ছি, তুমি ওর দিকে তাকাচ্ছ। কেউ সই করেছে, কেউ বলছে জানি না। অদ্ভুত একটা রিডিকুলাস। মানে কোনো ভদ্র সমাজে এই প্লেটটা রাখাই যায় না। এটা আস্তা করে প্লেট, আস্তা করে ফেলে দাও, সব কটাকে তাড়িয়ে দাও একসঙ্গে। তার মধ্যে এক জনতা কালকে ছিল ওখানে, কচকচ করছিল। ও সই করেছে কি না কেউ জানে না, নাকি ওই সই করে দিয়েছে। আমার মনে হচ্ছে ওই লোকটাই সই করে দিয়েছে। শান্তনু সেন হঠাৎ করে তিনি গোটা বিষয়টির বিরোধিতা করলেন এবং বললেন যে আমার মোটেও সায় ছিল না, কিন্তু মুখ খুলতে পারিনি আমার মেয়ের কথা ভেবে ইত্যাদি, এবং তিনি পদত্যাগ করলেন। তো শান্তনু সেনের এই হঠাৎ করে মুখ খোলা এবং পাল্টি খাওয়া, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? যেরম লোক সেরকমই দেখছি, তোমরা যেরম দেখছো আমিও সেরম দেখছি। বেশি কিছু দেখছি না। আমার একটু গায়ে বেশি লাগছে আমার সেম ফ্যাকাল্টির লোক বলে। হ্যাঁ, যুক্তিফুক্তি কিচ্ছু নেই। মানে আমি বুঝতে পারিনি একটু চুরি করে ফেলেছি। এটা কীরকম হয়? আমার ফ্রিজ খুলে খাবার তুমি খেয়ে নিয়েছো বলে আমি বুঝতে পারিনি একটু খেয়ে ফেলেছি। আমার পারমিশন না নিয়ে খাবার খেয়েছো। আমার বাড়িতে তুমি আমার বিছানা চাদরপত্র নিয়ে চলে গেছো বলে আমি বুঝতে পারিনি আমি তোশক আর চাদরটা নিয়ে গেছি। স্যার আমি কী করব? বুঝতে পারিনি। এটা কোনো কথা হলো? ওই তো আমার ঘড়িগুলো সাজানো হয়েছে। তুমি বললে যে আমি বুঝতে পারিনি। আর তখন তুমি একটা কী বললে, যে আমার একটুখানি একটা বেনারসি কেনার দরকার ছিল, আপনার দুটো দামি ঘড়ি চুরি করে ফেলেছি স্যার। আমি তখন বুঝতে পারিনি। আর আমাকে কেউ একটা বলেছিল চুরিটা করতেই হবে, তাই জন্য আমি করেছি স্যার, কী করব? এটা তুমি এই কথাটা যেভাবে জবাব দেবে, ওর কথা আমি সেইভাবে জবাব দেবো। একটা নিকৃষ্ট মানের মানুষ। ভালোই হলো অনেকগুলো নিকৃষ্ট মানের একটা মানে এদের যেন যখন পড়া হচ্ছে না, যেন তিহার জেনের কল আউট লিস্ট। কয়দিন নাম্বার এত, 2টো খুন, কয়দিন নাম্বার এত, 3টে রাহাজানি, এই আর কি। এ হচ্ছে দুর্নীতি। এ সব কটা ক্রিমিনাল এবং বাজে লোক। কিছু আমার বলার নেই। বাজে লোক, তাদের চরিত্র নেই। ওই শির দ্বারা, ও তো পড়াশুনো করেছে স্পাইনাল কর্ডের অ্যানাটমি, ভার্টিব্রাল কলমের অ্যানাটমি ও জানে, কিন্তু ওর মগজে ওটা ঢোকেনি। ও পয়সা রোজগার করার জন্য ডাক্তারি করেছিল, এখন দুর্নীতি করার জন্য বেঁচেছিল। এখন ধরা পড়ে গিয়ে এখন মেয়ের কাছেও মান নেই, স্ত্রীর কাছেও মান নেই, নিজের বিবেকের কাছেও আর মান নেই। নিজেকেও আর উনি দেখাতে পারছেন না। বিবেকের আয়নায় উনি নিজেকে আর দেখতে পাচ্ছেন না। শান্তনুবাবু, এদের জন্য আমার দুঃখ হয়। আবার বলার চেষ্টা করছে ওই কুণাল, শান্তনু, এগুলোকে এক ঘরে পুরে ওরা সব সালিশি গাকার। কি বললাম না, এরা মানে নিজেদের জাস্টিফাই করার চেষ্টা করছে, কিন্তু সেই জাস্টিফিকেশনটা সমাজ অ্যাকসেপ্ট করবে না। ও নিজেও জানে করবে না, কিন্তু বলতে হয়, বলছে।
স্যার এবার একটু লক্ষ্মীর ভাণ্ডারে আসা যাক। পূর্বতন সরকারের পক্ষ থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করা হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে লক্ষ্মী নয়, অনেক নারায়ণ নাকি এই ভাণ্ডার পেতেন এবং রীতিমতো পরচুলা পরে তারা শাড়ি পরে লক্ষ্মীর ভাণ্ডারের নেওয়ার জন্য আর কি হাত পেতে নেওয়ার জন্য তারা হাজির হয়েছিলেন। এরকম বহু ঝুড়ি ঝুড়ি উদাহরণ দেখা যাচ্ছে। এমনকি বাংলার মানে পশ্চিমবঙ্গের বাসিন্দা নন, তারা বাংলাদেশ থেকে এসেছেন অনুপ্রবেশকারী। এমন বহু অনুপ্রবেশকারীকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য ফলস আধার কার্ড তৈরি করে দেওয়া হয়েছিল এবং তারাও লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। এই গোটা বিষয়টিকে শক্ত হাতে দমন করার জন্যই কি অন্নপূর্ণা ভাণ্ডারের এই ফর্ম ফিল আপের এই পদ্ধতিটি কি অবলম্বন করা বাধ্যতামূলক ছিল? এটা দেবদেবীর অপমান করা না, নারায়ণকেও বলা হচ্ছে অবশ্য। এটা তো মজা করে বলা, কিন্তু যে কলকাতায় থাকে না সে লক্ষ্মী ভাণ্ডার নিচ্ছে, যে বাংলাদেশে থাকে বর্ডার টপকে সে লক্ষ্মী ভাণ্ডার নিচ্ছে। এই যে খোলামকুচির মতো গভর্নমেন্টকে কত লক্ষ কোটি টাকার দেনা, সেই দেনাটা তো আজকে এইভাবেই বসানো হলো। দেনাটা আমাদের মাথায়, আমাদের ট্যাক্স দিতে হবে, আমাদের ট্যাক্স দিতে হবে, আমাদের পরবর্তী জেনারেশনকে ট্যাক্স দিতে হবে। যে ছেলেটা আজকে জন্ম নিচ্ছে তারও মাথায় ভালো রকম একটা বোঝা চেপে গেল, করের বোঝা। কারণ এইভাবে খোলামকুচির মতো ওরা দিয়ে ভোট ব্যাঙ্কটাকে স্টেডি রাখার চেষ্টা করেছিল। এখন কি হয়, যখন দুর্নীতি একটা লেভেল অবধি বেড়ে যায় তখন আর টিকিয়ে রাখা যায় না, যার জন্য ওদের চরম পতন হয়েছে। আর ওদের পতন কিরম হয়েছে, যে দাঁড়িয়ে ছিল শুয়ে পড়েছে তা নয়, ওরা ছিল 10 তলায়, খ্যাতির ওই 14 তলায়, নবান্ন 14 তলা থেকে শটার নিচে। আজকে কি অপমান ভাবো তো, আজকে নিজের বাড়িতে ঢুকতে পারছে না, নিজের অফিসে ঢুকতে পারছে না। এক্ষুনি আমি এখানে বসার আগে দেখলাম সিআইডি, সিবি, ইডি যাই হোক, তো তাদের ফাইল টাইল নিয়ে এসে অভিষেকের বাড়িতে, ভাইপোর বাড়িতে ধাক্কা দিচ্ছে। 10 মিনিট বাদে একটা রেসপন্স আসলো, কেউ একটা বেরিয়ে এসে বলছেন বাড়িতে কেউ থাকেন না, উনি নেই। অদ্ভুত সব লেম এক্সকিউজ। দেখো এখন তো বোঝাই যাচ্ছে পালানোর চেষ্টা করবে। হ্যাঁ, আমি বলি ওরা যে ঈদ কুরবানি সাপোর্ট করেছে না, ওদের ওইভাবে, হ্যাঁ হালাল করতে আমি বলছি না, কিন্তু ওইভাবে হাত পা বেঁধে হিড় হিড় করে টেনে নিয়ে গিয়ে কোমরে দড়ি দিয়ে শাস্তি দেওয়া হোক। আর যেটা বললে যে এক্সাম্পলারি শাস্তি দেওয়া হচ্ছে, 100 বার দেওয়া হবে। কারণ এত দিন অবধি এক্সাম্পলারি তো দূরের কথা, প্রাইজ পোস্টিং পাওয়া যেত। সন্দীপ ঘোষ যখন এখান থেকে সরিয়ে ওখানে প্রাইজ পোস্টিং, বিরূপাক্ষকে অভিযোগ দিয়ে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট যিনি বলছেন তিনি এক মহিলা, তিনি আইপিএস আইএস জাহান্নামে যাক, তার তো বিদ্যার কোনো দাম আমার কাছে নেই। তিনি একটা মহিলা, তিনি একটি দুর্নীতিগ্রস্ত মহিলা, সে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট এরকম করে বলছিল। এবং ফর নাথিং এসে একটা সুপ্রতিম সরকার কোথায় গেছে আমি জানি না, বিনীত গোয়েল তো বোধহয় সাসপেন্ড হয়েছে। এই সব লোকগুলোকে, ওই যে টাকা দিতে গেছিল বিবেক গুপ্তা না কী নাম, একটা মেয়ের মৃতদেহ পড়ে রয়েছে, সাধারণ একটা অ্যাক্সিডেন্টাল ডেথও নয়, যার হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ঠুকে ঠুকে ভেঙে তছনছ করে চিল শকুনের মতো করে দেহটাকে খাওয়া হয়েছে। সেই দেহটার উপর দিয়ে টাকা দিতে যাচ্ছে বাবা মাকে। এই তো ছিল গভর্নমেন্ট। এবং ওই মমতাজ বানুর মতো একটা মহিলা সুর, একটা লেডি হিটলার, এবং সবচেয়ে আমার জ্ঞানে এবং পৃথিবীর জ্ঞানে সবচেয়ে নিচু স্তরের একটা মহিলা, সারা পৃথিবীতে অত নিচু মহিলা কেউ জন্মাননি। আমি এটা গ্যারান্টি দিয়ে প্রায় বলতে পারি, আমার অন্তত জানা নেই যে এর চেয়ে বেশি অত্যাচার কেউ কারোর ওপর করেছে কিনা। এবং মহিলা হয়ে মহিলাদের ওপর অত্যাচার উনি করেছেন। এই ভিশনটা আমি নিয়ে আসতে চাই, যে নারী সুরক্ষাও যেন থাকে। বাইরের দেশে, ইউরোপে যেটুকু দেখে এসেছি যে একটা সেফটি সিকিউরিটি কালচার, এইটা আমি আমাদের সমস্ত বাচ্চাদের, আমার ভাই বোনেদের, ভাইপো ভাইজি বাচ্চাদের, তাদের আমি শেখাতে চাই, যারা তারা ধীরে ধীরে যখন ওই ডিসিপ্লিনের মধ্যে দিয়ে তারা যখন বড় হবে, ওই নিয়মানুবর্তিতা, তাই তো, নিয়মানুবর্তিতা যখন শিখবে, এমনিতেই ইনগ্রেন্ড হয়ে যাবে ওদের গায়ের মধ্যে, চরিত্রের মধ্যে ডিসিপ্লিন একদম। কদম কদম বাড়ায় যা, খুশি কা গীত গায়ে যা, ওইভাবে ওই ছন্দে ওরা পা ফেলতে পারবে। নেতাজির দেখানো পথ, স্বামী বিবেকানন্দ দেখানো পথ, রামকৃষ্ণদেবের প্রেম, চৈতন্যদেবের প্রেমে মোড়া, এবং শ্যামাপ্রসাদ মুখার্জির ডিসিপ্লিন দিয়ে ঘেরা এই রাজ্য আমরা স্থাপন করতে চাই। তবে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অসৎ নন, এমনটাই বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? এটা এ নিয়ে কিছু বলারই ভাষাই আমার নেই। আমার তো মনে হচ্ছে বাংলা ভাষায় কথাই বলিনি। ইংরেজি বলতে গিয়ে ইংরেজিটা ভুলে যাচ্ছি, হিন্দি তো অত ভালো আসে না, কি করব? হ্যাঁ, ওই যে এ দুনিয়ায় সবাই ঘুরছে ভাই তালে, চৌতালে ঝম্পকে দাদরা কাহারবায়, পাতায় পাতায় ডালে ডালে, ওই এ। আর এমনি বেসিক্যালি আমি বলছি ভাই, এই কল্যাণ মাতাল বলে সব ডাকে। হ্যাঁ, সকাল সন্ধ্যেবেলা সূর্য ডোবার আগেই নাকি তিনি জলের তলায় চলে যান, মানে জল মানে ওই জল আর কি, ওই জল
ভালো জল, স্পেশাল জল। হ্যাঁ, ও দেখেই বোঝা যায় খুব একটা ভালো জলও খায় না। তারপরে সফিস্টিকেশন আসতো না? অ্যালকোহলিজমের একটা সফিস্টিকেশন আসতো। তো সফিস্টিকেশনও নেই। কাকে আবার যেন বোতল ছুঁড়ে মারতে গিয়ে নিজের আঙুল কেটে গেছিল, হাত ফালা হয়ে গেছিল। এখানে ভুল বকছে, ওখানে ভুল বকছে। ভুল বকাটাই ওর ওই ভালো তো এই কটা যদি ২-৩ জন অন্তত না থাকে তাহলে তো মমতা বেগম পাগলা হয়ে ঘুরে বেড়াবে ঘরের মধ্যে হেডলেস চিকেনের মতো। অন্তত আরও কিছু চিকেন পুড়ে দেওয়া হোক। চিকেনগুলো এদিক যাবে, ওদিক যাবে, ওদিক যাবে। যতদিন বেঁচে থাকতে পারবে। স্যার এবার একটু অন্নপূর্ণা ভান্ডার যোজনার দিকে আসা যাক। অনেকেই এটি বলছেন যে অন্নপূর্ণা ভান্ডার এই যোজনা সেটি মানে আগের সরকার যে লক্ষ্মীর ভান্ডার দিত অনেক ইজি প্রসেসে দেওয়া হতো এবং অন্নপূর্ণা ভান্ডারের ১২ পাতার ফর্ম সেটা নিয়েও অনেকেই অভিযোগ তুলছেন। কারা অভিযোগ তুলছেন? বেশ কিছু তৃণমূল নেতৃত্ব অভিযোগ তুলছেন এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে বামফ্রন্ট ময়দানে নেমেছে এবং বামফ্রন্টের যারা নেতৃত্বরা রয়েছেন আর কি তারা বলছেন যে আর কিছু ডিমান্ড করা গেল না, শেষকালে বাড়ির ট্যাক্সের রসিদ পর্যন্ত নেওয়া হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারে, এটা না দেওয়ার একটি ধান্দা। এই বিষয়টিকে কিভাবে বলবেন, কিভাবে বিশ্লেষণ করবেন স্যার? আরে তুমি তো নিজেই উত্তর দিয়ে দিলে। এটা না দেবার একটা ধান্দা। ও ও না, ওরা হচ্ছে ধান্দা করে থেকে গেছে, অন্যায়ভাবে কায়েম করবে, ওইটাই ছিল ওদের ধান্দা। তাই জন্য না দেবার ধান্দা ওরা বলবে, খুব ন্যাচারাল। আর বাম তো বারবার আমি বলেছি তোমাদের এটা ভেবে দেখতে হবে, সারা দেশকে ভেবে দেখতে হবে, সারা পৃথিবীতে কোথাও বাম নেই। একটা বিলুপ্ত প্রজাতি কীভাবে এখানে এত সরব হয় মাঝে মাঝেই জানি না। তবে হ্যাঁ, আমার মনে হয় ওদের বাড়ির লোকেরা, ওদের বন্ধুবান্ধবরা হাসাহাসি করে। বাম একটা ব্যর্থতার নাম, বাম একটা কপটতার নাম, বাম একটা শয়তানের চরম মুখোশের নাম হচ্ছে বাম, তাই না? ওই কালো মাকড়সাকে একটা বললো, কার্ল মার্কসকে কালো মাকড়সা, এটা মাথায় আসেনি? গুড ওয়ান। কালো মাকড়সা, দেখ ওইসব কার্ল মার্কসকে গালিগালাজ করে লাভ নেই। উনি হয়তো ওনার সময়ে ওনার মতো করে লিখে গেছেন। আমার ভাই কার্ল মার্কস পড়া হয়নি। যা কনসেপ্টটা আমি শুনেছি, আমি আলোচনা করে যেটা বুঝেছি, বামেদের যা নীতি সেটা একেবারেই সমাজে অচল। এবং আমি এনি টাইম ক্যাপিটালিস্ট নীতিটাই রাখবো। চায়না বলে বাম, কিন্তু ওরা বাম নয়, ওরাও ক্যাপিটালিস্ট, কমপ্লিট ক্যাপিটালিস্ট কান্ট্রি। এবং ইউরোপিয়ান, আমেরিকান, অস্ট্রেলিয়ান মডেলটাই আমি ফলো করব। আর বামরা যেটা ১২ পাতার কথা বলেছে, এখন কি হয়েছে, মানুষরা এত ফ্রি ভিক্ষা ভাতা, তো এগুলো ভাতাগুলো ভাতা একটা ভিক্ষা। এই অন্নপূর্ণার এটা একটা সাহায্য করার প্রচেষ্টা মাত্র। যে সত্যি যে ভিক্ষার কাছাকাছি এসে দাঁড়িয়েছে তার কাছে তো ভিক্ষাটা লজ্জা নয়, ভিক্ষা আমার কাছে লজ্জা। আমার ধন সম্পত্তি যথেষ্ট আছে, তা সত্ত্বেও যদি আমি নিই সেটা ভিক্ষা। এই দেশে অভ্যাস হয়ে গেছিল, যারা আমার স্ট্যাটাসের লোক বা যারা স্বচ্ছন্দে রয়েছে তারাও ভিক্ষাটা পেলে ভালো হয়, ওই পেলে। এখন বামেরা তো ওই মমতাজ বানুর ফেলা টুকরো রুটি খেয়ে বেঁচেছিল না। বাবার দেওয়া গাড়ি চড়ে যারা কিছু করে তাদের সব দেখবে বাপদাদার পয়সা, নিজেরা রোজগার কিছু করে নাই। মমতা হয়তো 4টে টায়ার ফেলে দিয়েছিল, সেই 4টে টায়ার গুছিয়ে একটা বাইক করেছে, বা একটা বড় গাড়ি রিজেক্ট হয়ে গেছিলো সেটা বেচে একটা গাড়ি চড়ে। ওদের ফেলে দেওয়া উচ্ছিষ্ট খেয়ে ওরা মানুষ হয়েছে, এতদিন চালিয়েছে ওইভাবে। কোনো আলাদা করে পার্টি অফিস নেই, কোনো সংগঠন কিছু নেই। মাঝে মাঝে লাল ঝান্ডা ঘাড়ে করে ঘোরে। আমরা ফেলে দেয়া কিছু লাল সালু ফালু থাকে, কুড়িয়ে নিয়ে ঘাড়ে করে যায়। ওদের মানে এমনি এক্সিস্টেন্স কিছু নেই। আর যেটা যা নিয়ম সেই মেপে করতে হবে। এই যে ১২ পাতা, আমি এক্সাম্পল দিচ্ছি, জ্ঞানেশ কুমার, মনোজ আগরওয়াল, সুব্রত গুপ্ত, এদের মতো অত্যন্ত মেধাবী, উচ্চশিক্ষিত, বিচক্ষণ ব্যক্তি, তারা রাজনৈতিকভাবে, পড়াশুনোগত দিক দিয়ে, শিক্ষাগত যোগ্যতা, সব দিক দিয়ে তারা টপ। ওদের নিয়ে তো কোনো কোয়েশ্চেন হবে না। এইরকম ধরনের যাদের নাম জানি না তারা এই প্রোফর্মাটা বানিয়েছেন দেখে নেওয়ার জন্য। কেন কি ভাই, এতদিন তো তুমি চুরি করেছিলে, আমি তোমাকে ডেকে হাত জোর করে কি করে আমার বাড়িতে এসে বসিয়ে, আমার লিভিং রুমে বসিয়ে তোমাকে একটা চেয়ার দিই। এত দিন তো তুমি ঢোকা মানেই আমার ঘরে তুমি হয় চুরি করবে, নয় আগুন জ্বালাবে, নয় একটা আমাকে সর্বনাশের পথে ঠেলবে। যারা বংশ পরম্পরায় চুরি করে গেছে কয়েক বছর ধরে, 35 ওদিকে, তারপরে 15, আমাদের দেশের স্বাধীনতার পরে চুরি এবং অন্যায় দুর্নীতি এমন রেটে হয়েছে, এটা করা ছাড়া উপায় নেই। হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে তুমি যাকে থাকতে দেবে, আমার একটাই অ্যানালজি, তুমি একটা কুকুর থাকতে দেবে, সুন্দর একটা বিড়াল, খরগোশ, একটা টিকটিকিও রাখতে পারো, গিরগিটিও রাখতে পারো, সাপ রাখতে পারবে না বাবা। হ্যাঁ, কোবরা সাপ, চন্দ্রবড়া সাপ কজনকে দেখেছো? কাঁকড়া বিছে রাখতে পারবে না। বলো না বাবু, কাঁকড়া বিছেটা তো মানুষ। এবার তুই বলবে আচ্ছা ও কি প্রাণী নয়, ওকে আমি পিটিয়ে মারবো কেন? আর যারা বিফ খায় ক্যামেরার সামনে,
গরুকে কিভাবে মারে যদি তুমি দেখো, আর জীবনে 3 দিন কথা বলতে পারবে না একটা কুরবানি দেখলে। ওদের ওটা ফান। আমি দেখলাম ওরা রক্ত নিয়ে হোলি খেলছে, রক্ত দিয়ে। আমার তাদের বিরুদ্ধে কিছু বলার নেই। তাদের আমি যেকোনো সময় আমার ঘরে ঢুকতে দেবো না। আমার দেশ থেকে আজকে ক্ষমতালে প্রত্যেক কটাকে বের করে, হয় বাংলাদেশ নয় পাকিস্তান, যেখানে খুশি যাও ভাই, আমার দেশে চলবে না। আমার এই ভিশনটা আমি এস্টাবলিশ করতে চাই। আমরা হিন্দু, আমরা সনাতন ধর্ম প্রবর্তন করব। স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব, হ্যাঁ, তারপরে শঙ্করাচার্যর দেখানো পথে আমরা চলবো। শ্রী চৈতন্য মহাপ্রভুর দেখানোর পথে আমরা প্রেম নিয়ে আসবো মানুষের মধ্যে। শিক্ষাটা নেব শ্যামাপ্রসাদের মতো করে, নেতাজির মতো করে। শিক্ষা নেব দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে অনুকরণ করে, বিদ্যাসাগরকে অনুকরণ করে। আমরা বাইরের হোচিমিন, চাউমিন, অমুক তমুক, হ্যানা ত্যানা, যারা রক্ত নিয়ে গরু কেটে ছটফট করে গরুটা মরছে, ওটা নাকি পেনলেস ডেথ, ওর চেয়ে পেনফুল ডেথ আর হতেই পারে না, ওর চেয়ে হরিবল ডেথ হতে পারে না। কিছু কিছু গরু পালিয়ে যায়, বুকে ঢুকে গেছে, পা ভেঙে গেছে, দৌড়চ্ছে, আনবিলিভেবল। এই হত্যাকাণ্ড, এই হত্যালীলা বন্ধ হোক। মানুষ বাই নেচার প্রাণী হত্যা করে খায়, মাছ হত্যা করেও আমরা খাই, কিন্তু সেটা একটুখানি হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডসে করা হোক, একটু হিউম্যান ওয়েতে করা হোক। একটু মানবিকতা দেখিয়ে আমরা যেন মাছটা খাই। সেটা গাছের ডাল ভাঙতে গেলেও গাছের একটু লাগে, আমাদেরও তো খেতে হবে, প্রকৃতি এইভাবে বানিয়েছেন। কিন্তু তার বিরুদ্ধে গিয়ে চরম অত্যাচার করে নিজের এই স্যাটিসফ্যাকশান, এতে দেখা যায় যে তুমি কত নিঘৃণ্য টাইপের একটা জানোয়ার। এবং লোকসমাজে এদের আমি জোকারই বলবো। 12 পাতা কেন, আমি হলে 120 পাতার ফর্ম করতাম। মমতা বন্দ্যোপাধ্যায় একদা বলেছিলেন যে রাজনৈতিক অলিন্দে আমার জন্ম আন্দোলনের হাত ধরে, এবং আমরা দেখেছি যে নন্দীগ্রাম হোক কিংবা সিঙ্গুর কিভাবে ধর্নার রাজনীতি তিনি পালন করেছেন, একাধিক ধর্না। এবং আমরা কিছুদিন আগেও দেখা গেল যে ডোরিনা ক্রসিং এর সামনে উনি মঞ্চ বেঁধে ধর্নায় বসলেন। এবার রাজ্যে পালাবদল হয়েছে, তাঁর ভরাডুবি হয়েছে, আবার তিনি ধর্নাতে ফিরতে চাইছেন এবং আগামী মাসের 2 তারিখ তিনি রানী রাসমণি অ্যাভিনিউতে ধর্নাতে বসতে চলেছেন এবং ভোট পরবর্তী হিংসার দাবি তিনি করেছেন এবং একই সঙ্গে বলছেন যে বাংলায় গণতন্ত্র বিঘ্নিত হচ্ছে। তার এই পদক্ষেপ সম্পর্কে কি বলবেন স্যার? দেখো, ভিক্ষার বাটি নিয়ে যে বসে মাটিতে, তার তো কোনো উপায় নেই। সে কি করবে? তাকে নিয়ে হাসাহাসি করা উচিত না। সে খেতে পাচ্ছে না বলে ভিক্ষা করতে বসেছে। এ এখন ভিখারির অবস্থা। এখন ডরিনা ক্রসিংয়ে বসবে না রানী রাসমণিতে বসবে? কালীঘাটে বসলে খরচাটা কম পড়বে, বাস ভাড়াও তো আর পাবে না কদিন বাদে, হেঁটে যাবে উল্টো দিকে, হাওয়াই চটিও আর পাবে না, খালি পায়ে ওইটুকু যেতে পারবে। ওই দামি হাওয়াই চটি আবার কিনতে পারবে না এখন আর। মঞ্চের পয়সা কে দেবে? আগে তো দিত অনেক, আমি তাদের নাম বলছি না, প্রচুর লোক তাদের স্পন্সর করতো সব মিটিং ফিটিংয়ে। এখন তো আর সেটা পাওয়া যাবে না। তাহলে রানী রাসমণি রোড অবধি হেঁটে যাওয়া খুব মুশকিল, ডরিনা ক্রসিংও হেঁটে যাওয়া খুব গরমে কষ্টকর। এখন রাস্তাঘাটের যে অবস্থা, খালি পায়ে হেঁটেও যেতে পারবে না। বাটি না হয় পাড়াপড়শি কেউ একটা দিয়েই দিল, যার বাটিটা নিয়ে যা। এদের অবস্থা এতই খারাপ যে এখন ধর্ণা দেবে না ঝর্ণায় গিয়ে চান করবে, আমি জানি না। এদের অবস্থা খুব খারাপ। আমার হাসি পাচ্ছে, অথচ কিছু তো একটা করে আর কি আন্দোলন করবে? লোকের একটা লজ্জায় মনে হয় না। একটি অনুষ্ঠানে সম্প্রতি আপনি উপস্থিত ছিলেন এবং সেখানে এক শিক্ষক তার অত্যন্ত বেদনার কথা যেমন জানালেন, তেমনি অত্যন্ত আগ্রাসিভভাবেও এইটাও বলে দিলেন যে তাঁরা কিসের শিকার। এ বিষয় নিয়ে কি বলবেন স্যার? হ্যাঁ, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। কারণ এটা তো শুধুমাত্র যে রাজ্যের ক্ষমতাটা কুক্ষিগত করে রেখেছিল শাসক দল, শাসকের আইনটাই আইন, এটাই শুধুমাত্র নয়। ওরা যেটা করেছিল সেটা অত্যাচার, দুর্নীতি, অবিচার, অনাচার, এবং অত্যাচারের মধ্যে খুন, রাহাজানি, ধর্ষণ এবং রীতিমতো ফিজিক্যাল অ্যাসল্ট এটাও হয়েছে। আমি যেটা দেখলাম ওই ভদ্রলোকের, যেটা বলছিলাম বডি ল্যাঙ্গুয়েজটা আমি স্টাডি করছিলাম, কতখানি যন্ত্রণা পেলে, কতখানি ব্যথা পেলে, কতখানি অপমানিত, লাঞ্ছিত এবং নির্যাতিত হলে ওই জিনিসটা হয়, সেটা মানে ওকে দেখে বোঝা যায়। বাধা দিয়ে আমাকে ঠিক মতো বলতে দেওয়া হয়নি, আমার প্রত্যাশাটা আমি মুখ্যমন্ত্রী শুনুন ঠিক তুলে ধরতে পারিনি। কিন্তু ওই ভদ্রলোক যথেষ্ট একদম, এবং তিনি একদম সোজা কথায় জাস্ট শাট আপ, এই কথাটাই বাংলায় চুপ করুন, কোনো কথা বলবেন না। এবং আমিও তাকে সাপোর্ট করেছি। আমি একটু দূরে ছিলাম, আমিও একদম চেঁচিয়ে ওকে চুপ করিয়ে দিয়েছি, ওই অকাল কুষ্মাণ্ডকে। এবং এই ভদ্রলোককে বলতে বলেছি,
উনি আশা করি এবার বিচার পাবেন, এবং আমি তখন চেঁচিয়ে মঞ্চকেই বলেছিলাম যে ৩ দিন না খেলে বুঝতে পারবে যে না খাওয়ার আর না রোজগার করার ব্যথাটা কী। কুণাল ঘোষ আমি নাম নিয়েই বলছি। আপনার উপরে তার এত অসুবিধাটা কোথায়? আপনাকেও দেখা গেল যে উনি যথেষ্টই অপ্রস্তুতির মধ্যে ফেললেন, মানে ফেলার চেষ্টা করলেন, এবং রীতিমতন কোথাও না কোথাও ওনার একটা মানে স্বভাবচ্যুত টেন্ডেন্সি হচ্ছে সবাইকে, তার সামনে যারা থাকবেন সবাইকে হেনস্থা করা। আরে সে তো করবেই, ও তো হেরে গিয়ে এখন ও বসে ও একটা ডুয়াল পলিটিক্যাল রোল খেলছে। ও করছে কি, ও তৃণমূলকে মেসেজ দেওয়ার চেষ্টা করছে আমি নেতা। ও এখন যেহেতু মমতা এবং অভিষেক যথেষ্ট ব্যাকফুটে রয়েছে, ওদের ন্যাশনাল লেভেলে এখন আর সেরকম কিছু নেই। আমার মনে হয় ও ওখানে গিয়ে ও নিজের চেয়ারটা হাতানোর চেষ্টা করছে যে এখনও আমি তৃণমূলের সঙ্গে আছি, আমি দল চেঞ্জ করিনি, কিন্তু ও তো ওর চেয়ে অনেক নিকৃষ্ট মানের কাজ করে এসছে, এবং বিজেপিকেও মেসেজ দেওয়ার চেষ্টা করছে যে ও কালকে কিন্তু চ্যালেঞ্জ জানালো যে আমরা আবার ফিরে আসবো, আমি আবার ফিরে আসবো, আমি আছি। ওইটা চেষ্টা করছে ওর মতো। আর আমাকে যে প্রশ্ন করে যেটা ও বলার চেষ্টা করছিল, আমার কি ঝামেলা হয়েছিল ইংল্যান্ডে, আমার কি হয়েছিল সেটা একটা আলাদা এপিসোড করে আমার ইচ্ছা আছে সবাইকে ওটা জানিয়ে জানা দরকার। কারণ আমি একটা দুটো প্রশ্নের মুখে পড়েছিলাম, ওখানে হচ্ছে ইংল্যান্ডটা খুবই সিরিয়াসলি নেওয়া হয় এবং সেটা স্ক্রুটিনি করা হয়, করে নিয়ে আমার বিরুদ্ধে কখনো উনি যেটা বলার চেষ্টা করছিলেন যে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, আপনি দুর্নীতিগ্রস্ত ডাক্তার, ওর যা মনে হয় আর কি। ওখানে দুর্নীতি ফুর্নীতি করে একদিনও টেকা যায় না। আমার বিরুদ্ধে কখনো কোনো বডি কোনো ব্যবস্থা নেয়নি, আমার বিরুদ্ধে কখনো কোনো পেশেন্টের কমপ্লেন আসেনি, কোনো পেশেন্ট কমপ্লেন আসেনি। আমি অ্যাকচুয়ালি গাদা থ্যাংক ইউ কার্ড আনতে পারিনি, এবার ইংল্যান্ডে গিয়ে অ্যাকচুয়ালি ওগুলো নিয়ে আসবো, নিচে রেখে দেবো। আমার স্মৃতি তো ওগুলো এক বন্ধুর গ্যারেজে পড়ে রয়েছে, সুটকেস বন্ধ করে। ও সেই থ্যাংক ইউ কার্ডস এবং যা মেমেন্টো আমি ওদের থেকে পেয়েছি, ওটা নিয়ে আমি আর কোনো প্রয়োজন মনে করছি না ওটাকে আর আমি তো সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দিয়েছি। তবে যেটা জানানোর ছিল, আমার বিরুদ্ধে কখনো কোথাও এদেশে বা ওদেশে যে দেশে যে প্রদেশে আমি কাজ করেছি, 15টা হসপিটালে কাজ করেছি, কোথাও কখনো কোনো পেশেন্ট কমপ্লেন হয়নি। ওখানে পেশেন্ট কমপ্লেন হলে ইন রাইটিং ওটা কম্পিউটারে থাকে। আই থিঙ্ক দিস ক্লোজেস দ্য চ্যাপ্টার। তোমাদের এই এপিসোডে আমি বলে রাখলাম, ইচ্ছে করেই বলে রাখলাম, অন রেকর্ড হয়ে রইলো, যাতে আমাকে বারবার এটা আর এক্সপ্লেন করতে না হয়, আমি জবাবদিহি করতে বাধ্য নই।